হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। রাত গভীর। নিষিদ্ধ পল্লীর পুরনো দোতলা ভবনটির এক কোণে ছোট্ট অন্ধকার একটা স্টোর রুম। মেঝেতে পাতলা এক চিলতে পাতলা চাদরে শরীর বাঁকিয়ে শুয়ে আছে এলিজা। দুই হাতে পেট সজোরে চাপ দিয়ে ক্ষণে ক্ষণে কুঁকড়ে উঠছে 14 বছরের কিশোরীটি। জ্বরের প্রচণ্ড উত্তাপে যেন পুড়ে যাচ্ছে তার পুতুল সদৃশ্য শরীরটা। গত দুদিন পেটে এক দানাও পড়েনি। ক্ষুধার তীব্র জ্বালা আর পেটের সূচালো ব্যথা মিলেমিশে তাকে নিঃশেষ করে দিচ্ছে। চারপাশে গা ছমছমে আঁধারে একা পড়ে থাকে। মেয়েটার একটু সেবা শুশ্রূষা করার মতো কেউ নেই। বন্ধ চোখের পাপড়ি গড়িয়ে দুফোঁটা বিষাদের জল চিবুক বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে। এলিজার গাঢ় লাল চোখ দুটো অন্ধকারে এক অদ্ভুত নিভে যাওয়া আলো ছড়ায়, ঠিক যেন নিঝুম রাতে কোনো এক একাকী নিশাচর পাখি। এই নিষ্ঠুর পৃথিবীর হাজারো কোলাহলের মাঝে এই দম বন্ধ করা স্টোর রুমটাই যেন এলিজার একান্ত নিজস্ব জগৎ। বাহিরের পৃথিবীর লোলুপ আর নোংরা দৃষ্টি থেকে এ ঘরটুকু অন্তত তাকে সাময়িকভাবে আড়াল করে রাখে। বলা হয়ে থাকে, মানুষ যখন সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়ে তখন সামান্য আশ্রয়টুকুই তার কাছে সবচেয়ে বড় সম্বল মনে হয়। এলিজার জীবনটাও এখন ঠিক সেই মোহমায়ায় এসে থমকে দাঁড়িয়েছে। সৎ মায়ের এই কুৎসিত ব্যবসায় সে কতদিন নিজেকে রক্ষা করতে পারবে তা তার নিজেরও জানা নেই। প্রতিটা রাতে অন্ধকার গভীর হলে পল্লী থেকে ভেসে আসা করুণ আর্তনাদ আর গোঙানির শব্দ তার কানে আসে। চাইলেও নিষ্পাপ কিশোরীটি কিছুই করার থাকে না। সে তো কেবলই এক নীরব দর্শক। ছোটবেলাতেই সে হারিয়েছে তার জন্মদাত্রী মাকে। এর কিছুদিন পর বাবা যখন দ্বিতীয় বিয়ে করলেন, এলিজার মনে হয়েছিল হয়তো একখণ্ড আশ্রয় মিলবে, কিন্তু তা হয়নি। কিছুদিনের মধ্যে বাবাকেও ওপারে পাড়ি জমাতে হয় আর এলিজা চিরতরে বন্দী হয়ে পড়ে তার নির্দয় সৎমা রুবাইদা বেগমের অমানবিক খাঁচায়। বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি আর ভিটেমাটি দখল করে রুবাইয়া বেগম তার গোপন প্রেমিকের হাত এই নিষিদ্ধ পল্লীতে জঘন্য ব্যবসা ফাঁদে। তারা দুজন আলাদা ভাড়া বাসা নিয়ে থাকলেও সেই বাড়িকক্ষে এলিজার কোনো ঠাঁই হয়নি। তার জায়গা হয়েছে এই আলো বাতাসহীন স্টোর রুমে। অপমান আর মানসিক শারীরিক নির্যাতনে তার শৈশব ধূলিসাৎ হয়ে গেছে। কিশোরীটি জানে, কোনো প্রতিবাদ করতে গেলে বা সামান্যতম ক্ষোভ প্রকাশ করলে তার শেষ সম্ভ্রমটুকুও কাটতে দ্বিধাবোধ করবে না। ওই নির্দয় মহিলাটি। হঠাৎ করেই এলিজার পেটের ব্যথাটা তীব্র মোচড় দিয়ে বাড়ল। খালি পেটে থাকা শরীরটা আর সইতে পারছে না। এলিজা অনুধাবন করল, লড়াই করে বেঁচে থাকতে হলে তাকে এখনই কিছু একটা খেতে হবে, তা না হলে সে নিথর হয়ে যাবে এই চাদরের ওপরেই। খাবার চাইতে গেলে রুবাইদা বেগমের কর্কশ গালিগালাজ আর নির্মম মারধরের মুখোমুখি হতে হবে জেনেও সে মনে মনে শক্ত হলো। বেঁচে থাকার তাগিদ মানুষকে সব ভয় তুচ্ছ করার সাহস যোগায়। এলিজার শারীরিক যন্ত্রণাটুকু এক পাশে ঠেলে অতি কষ্টে উঠে বসল। জীর্ণ শরীরটা যেন কিছুতেই উঠতে চাইছিল না। ঘরের এক কোণে থাকা বড় একটা কালো স্লাগজা গায়ে জড়িয়ে সে বাহিরে কুরুচিপূর্ণ চোখগুলো থেকে নিজেকে আড়াল করে রাখে। সেটি তুলে সারা গায়ে পেঁচিয়ে নিল। রুবাইদা বেগম তার প্রেমিককে নিয়ে পল্লীরই অন্য এক গলির একটা ভাড়া ঘরে থাকে। দরজার কাঠের হুড়কোটা সাবধানে একদম নিঃশব্দে খুলল এলিজা। স্টোর রুম থেকে বের হয়ে চারপাশের বারান্দায় সতর্ক দৃষ্টি বোলালো। লোলুপ কোনো চরিত্র আশেপাশে ওত পেতে আছে কিনা তা দেখতে। আশপাশে কাউকেই দেখতে পেল না সে। একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল কিশোরী। আজ চারপাশটা অদ্ভুত রকমের থমথমে এবং অন্ধকারে ডুবে আছে। রাস্তার দূরে থাকা ল্যাম্পপোস্ট থেকে ঠিকরে আসা ঘোলাটে নিয়ন আলোটুকু ছাড়া আর কোনো আলোর উৎস নেই। এলিজা সতর্ক পদে সিঁড়ির দিকে এগুলো। সিঁড়ির মুখে এসে আবারও থামল সে। চারপাশটা ভালো করে দেখে নিল। না, কোথাও কেউ নেই। জনমানবের সারা শব্দ নেই দেখছে।
ব্যাপারটা তাকে কিছুটা অবাক করলো। প্রতিদিন যে গলিটায় মদের গন্ধ, অশ্লীল গান আর হুলুস্থুলুস হট্টগোল লেগেই থাকে, সেখানে আজ এমন নিথর নীরবতা কেন? এলিজা ভাবল, হয়তো আজকের মতো পল্লী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রুবাইদা বেগম। সেই আশাটুকুকে সম্বল করে সে সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নামতে লাগলো। কিছুটা পথ নামতেই হঠাৎ নিস্তব্ধতা চিরে তার কানে ভেসে এলো এক অতি প্রাকৃতিক বাঁশির সুর। থমকে দাঁড়ালো এলিজা। আতঙ্কে তার গায়ের পশম খাড়া হয়ে উঠল, ফ্যাকাশে হয়ে গেল মুখবয়ব। এই খা খা করা নিঝুম পল্লীতে হঠাৎ এমন ভীতিকর সুর কোত্থেকে এলো? শব্দটির উৎস সন্ধান করতে গিয়ে সে বুঝল, সুরটা আসছে দোতলার বাম পাশের বন্ধ ঘরগুলোর দিক থেকে। ভয়ে বুক ধড়ফড় করলেও কিশোরীর ভেতরে অদম্য কৌতূহল যেন সমস্ত সংখ্যাকে ছাপিয়ে গেল। এক অদ্ভুত মোহ তাকে টেনে নিয়ে যেতে লাগলো সেই সুরের দিকে। সে নিজের মনকে আর ধরে রাখতে পারল না, যেন কোনো মন্ত্র বলে চালিত হয়ে এক পা দুপা করে এগুতে লাগলো বাম পাশের সেই অলৌকিক সুরের উৎসের পানে। কাঙ্ক্ষিত ঘরটির সামনে এসে দাঁড়ালো এলিজা। যতই সে কাছে এসেছে, সুরের সেই মাদকতা তাকে তত বেশি ব্যাকুল করে তুলছে। অবশ হাতে দরজায় হাত রাখলো সে। স্পষ্ট বোঝা যাচ্ছে এই বন্ধ প্রকোষ্ঠ ভেতর থেকেই নির্গত হচ্ছে সেই সুর। আচ্ছন্ন অবস্থায় সে দরজায় মৃদু ধাক্কা দিল। সাথে সাথে কপাট দুটো খুলে গেল এক পাশে, আর ঘরের বন্ধ বাতাসে ভারী হয়ে প্রতিধ্বনিত হলো সুরের লহরী। ঘরের ভেতরে তাকাতেই এলিজার চোখ স্থির হয়ে গেল। সামনে ওভারসাইজ এক দীর্ঘ কোট আর মাথায় বড় হ্যাট পরা এক আগন্তুক পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তার মুখে ধরা কিছু একটা, যার মধ্যে দিয়ে বাজছে ওই সৌমোহনীয় বাঁশির সুর। এলিজা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। পা দুটো যেন মেঝেতেই আটকে গেছে। কতক্ষণ যে সে সুরের জালে বন্দী হয়ে সেখানে দাঁড়িয়েছিল তার হিসেব নেই। হঠাৎ করেই সেই আগন্তুক ধীর গতিতে ঘুরে দাঁড়ালো এলিজার দিকে। তার ঠোঁটের কোণে একটি অদ্ভুত ধরনের পাতা। যুবক মুহূর্তের মধ্যেই সেই পাতাটি ঠোঁট থেকে সরিয়ে মেঝেতে ফেলে দিল। সুর থেমে যেতেই হঠাৎ যেন মোহভঙ্গ হলো এলিজার। সে খেয়াল করলো যুবকটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকারের ঘন ছায়ায় লোকটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু সেই আধার ভেদ করেই জ্বলে উঠছিল যুবকের একজোড়া চোখ, যা গাঢ় লাল কালারের। ঠিক এলিজার নিজের চোখের মতোই অনন্য, উজ্জ্বল আর গভীর সেই চোখ দুটো। অবিকল একই রকম চোখের অধিকারী আরেকজনকে দেখে অদ্ভুত এক বিস্ময়ে আচ্ছন্ন হয়ে পড়ল কিশোরী। কিন্তু যুবকটি আর বেশি সময় সেখানে দাঁড়ালো না। ধীর ভারী পায়ে সে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে, মুখে স্লাগ জড়ানো। এলিজা দরজার পাশে সেভাবেই দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি অনুসরণ করলো যুবকের চলে যাওয়ার পথটি। দেখতে দেখতে যুবকটি অন্ধকারের গর্ভে বিলীন হয়ে গেল। তবুও সেদিকেই অপলক চেয়ে রইল এলিজা। লোকটি চলে গেলেও পুরো ঘর জুড়ে রেখে গেল এক মাতাল করা অদ্ভুত সুবাস। সুবাসটা এলিজাকে ভেতরে ভেতরে এক ধরনের আচ্ছন্নতায় ফেলে দিল। সে আলতো করে মুখ থেকে স্লাগটা সরিয়ে গভীর একটা শ্বাস নিল সেই সুবাস উপভোগ করার জন্য। কিন্তু ঠিক তখনই সেই মিষ্টি সুবাসের অন্তরালে নাকে এসে ধাক্কা দিল এক উদ্ভট তামাটে কুটো গন্ধ। সেই বাজে গন্ধ এক লহমায় পুরো আচ্ছন্নতায় কেটে গেল এলিজার। সংকুচিত হয়ে চারপাশে তাকিয়ে সে উপলব্ধি করল সে কোথায় এসে দাঁড়িয়েছে। প্রচণ্ড এক ভয় তার বুক চেপে ধরল। সে দ্রুত স্থান ত্যাগ করার জন্য পা বাড়ালো, কিন্তু অমনি পায়ের নিচে কিছু একটার স্পর্শ পেয়ে আটকে গেল। কি সেটা দেখার জন্য নিচু হয়ে হাত বাড়ালো এলিজা। অন্ধকারের মধ্যে কুড়িয়ে নিল জিনিসটি। হাতের তালুতে স্পর্শ করতেই বুঝল এটি একটি অদ্ভুত আকৃতির শক্ত পাতা। ওই যুবকটি যা দিয়ে একটু আগে অত অপূর্ব সুর তুলছিল। পাতাটি হাতের মুঠোয় চেপে ধরতেই তার আঙ্গুলে চটচটে এক ধরনের তরল পদার্থ লেগে গেল, আর সাথে সাথেই সে কুটো তামাটে গন্ধটা আরও তীব্র হয়ে তার নাকে এসে বিঁধল। মনে সংশয় দানা বাঁধতেই এলিজা একটু এগিয়ে গেল, ঠিক যেখানটায় যুবক আগন্তুকটি দাঁড়িয়েছিল এতক্ষণ। মেঝেতে এক পা ফেলতেই তার পা পিছলে যাওয়ার উপক্রম হলো। সেখানে জমাট হয়ে আছে ঘন চটচটে কোনো তরল।
কিশোরী কি তা বুঝতে না পেরে আরো নিচু হয়ে দেখার চেষ্টা করলো। ঠিক তখনই বিদ্যুৎ চমকে মতো হুট করেই ফিরে এলো পল্লী বিদ্যুৎ। ঘরের ছাদ থেকে জ্বলে উঠল উগ্র সাদা আলো, আর আলো ফুটতেই চোখের সামনে ফুটে ওঠা দৃশ্যটি দেখে এলিজার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঘরের মেঝেতে ভেসে যাচ্ছে রক্তের নদী, সেখানে পড়ে রয়েছে রুবায়দা বেগমের মুন্ডহীন বিভৎস ক্ষতবিক্ষত দেহ। কোনো এক চরম হিংস্রতায় ঘাতক তার শরীরের স্পর্শকাতর অঙ্গগুলো কেটে টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কিন্তু শরীর থেকে বিচ্ছিন্ন সেই কাটা মাথা কোনো চিহ্নই আশেপাশে নেই। সেই বিভীষিকা আর নৃশংসতায় ভয়াবহতায় 14 বছরের ছোট্ট এলিজার কোমল মস্তিষ্ক সহ্য করতে পারল না। বুক ফাটা গগনবিদারী এক আর্তচিৎকার ধেয়ে এলো তার গলা দিয়ে। না! আর সাথে সাথে প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে ধড়ফড় করে ঘুম থেকে জেগে উঠল এলিজা। পাশে ঘুমিয়ে থাকা পারিজার ঘুম ভেঙে এলো ওর আর্তচিৎকারে। এলিজাকে ওভাবে দরদর করে ঘামতে দেখে পরিজার বুকের একটা সূক্ষ্ম দুশ্চিন্তার ঢেউ খেলে গেল। দ্রুত হাত বাড়িয়ে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে এলিজার দিকে বাড়িয়ে দিল। এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে ফেলল এলিজা, কিন্তু তবুও তার বুকের হাঁপড় সদৃশ্য ধুকপুকানি থামল না। পারিজা ওর কাঁধে মৃদু হাত রেখে শান্ত গলায় শুধালো, তুই আবার সেই স্বপ্নটা দেখেছিস, তাই না? কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা নিয়ে এলিজা কেবল অলক্ষ্যে মাথা নাড়ল। পারিজা আবার একটু নরম শাসনের সুরে বলল, আর কতবার তোকে বলবো, অতীতটাকে আঁকড়ে ধরে রেখে এভাবে স্মৃতিচারণ করবি না। সারাদিন মনের গহীনে এসব তাড়িয়ে বেড়াস বলেই রাতে ঘুমের ঘোরে এগুলো দুঃস্বপ্ন হয়ে তোকে তাড়া করে। কথাগুলো শোনা মাত্রই এলিজা দুহাতে মুখ ঢেকে দুঃখ করে কেঁদে উঠল। অতল যন্ত্রণা ভেঙে পড়তে দেখে পারিজা আর স্থির থাকতে পারল না। দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরল। ক্রন্দনরত কণ্ঠে এলিজা যেন নিজের ভেতরের পুঞ্জীভূত হাহাকার উগরে দিল। আমি কোনোভাবেই সেই স্মৃতি থেকে বেরোতে পারছি না। যখনই সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার পুরো আত্মা শিউরে ওঠে। এতটা নৃশংস, কতটা ভয়ঙ্কর ছিল দৃশ্যটা। পারিজা ওর পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, একদম চুপ, আর একটা বর্ণও ভাববি না এসব নিয়ে। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়, সকালে আবার কাজে যেতে হবে। পারিজা আলতো ছন্দে ওর গায়ে চাদর দিতে দিতে তাকে বিছানায় শুইয়ে দিল। এলিজা দীর্ঘ কয়েকটা শ্বাস নিয়ে নিজের উন্মত্ত মনকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলো। যদিও মনের আয়নায় জমে থাকা সেই বিভীষিকাময় চিত্রনাট্য সহজে মোছার নয়, তবুও সামনের দিনে ব্যস্ততার কথা ভেবে সে ঘুমানোর সিদ্ধান্ত নিল। জোর করেই চোখের পাতা দুটোকে এক করল সে। ধীরে ধীরে সমস্ত ক্লান্তি আর মানসিক অবসাদ কাটিয়ে তার চোখের পাতায় নেমে এলো কাঙ্ক্ষিত ঘুমের ছায়া। বাংলাদেশ থেকে বহু দূরে এক ভূখণ্ড মোনাকো, আয়তনে বিচারে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হতে একটি। তবে এখানকার মানুষের বিলাসিতা আর শৌখিনতা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেয়। ভূমধ্যসাগরের নীল জলরাশি আর পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই পুতুল রাজ্য, টাকার বাতাস বয়, রাতের আলোয় ঝলমল করে রাজপথ। তবে সেই ঝলমলে আবরণের পেছনে লুকিয়ে থাকে এমন কিছু অন্ধকার যা অনেকেরই অজানা। একসময় মোনাকোর একছত্র রাজত্ব ছিল কিয়ান পরিবারের। দেশটির সবচেয়ে প্রভাবশালী আর ধনাঢ্য এই রাজপরিবার ক্যাসিনো ব্যবসায় সাম্রাজ্য ছিল অকল্পনীয়। বলা হয়ে থাকে কিয়ান পরিবারের কোষাগারে এত সম্পত্তি ছিল যে তারা চাইলেও পুরো শহরটাকে সোনার প্রলেপে মুড়িয়ে দিতে পারত। সুখ, শক্তি আর অফুরন্ত প্রাচুর্যের পরিপূর্ণ ছিল পরিবারটি, কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় মানুষকে কখনো আগাম সংকেত দেয় না। ঠিক তেমনই এক অন্ধকার রাতে চোখের পলকে যেন ধসে পড়ে পুরো কিয়ান সাম্রাজ্য। কোনো এক অজানা ঝড় নিঃশব্দে এসে কেড়ে নেয় পরিবারের প্রায় প্রতিটি সদস্যকে। এক সময়ের হাসিমুখ আর কোলাহলে ভরা প্রাসাদটি এক রাতেই খা খা শূন্যতায় ডুবে যায়। সেই তাণ্ডব থেকে অলৌকিকভাবে বেঁচে যায় পরিবারের একমাত্র কনিষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স জেভিয়ার কিয়ান।
লুকা পরিবারের কনিষ্ঠ অপরূপ সুন্দরী কন্যা আলেকজান্ড্রা লুকা আর কিয়ান পরিবারের কনিষ্ঠ পুত্র কাভিয়ার কিয়ান পরিচয় হয় এক নাট্যমঞ্চে। সেখানেই তাদের প্রথম পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয়ের রূপ নেয় গভীর ভালোবাসায়। পারিবারিক ঐতিহ্যের চেয়েও তাদের মধ্যকার আত্মিক টান ছিল অনেক বেশি শক্তিশালী। খুব ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজন। পরবর্তীতে তাদের ভালোবাসার আলো ফুটিয়ে তাদের ঘরে জন্ম নেয় প্রিন্স জেভিয়ার কিয়ান। কাভিয়ার কিয়ান অন্য 10 জন ধনকুকুরের মতো আরাম আয়েশে দিন কাটানোর মানুষ ছিলেন না। পূর্বপুরুষদের রেখে যাওয়া পাহাড় সম ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছিলেন এক কঠিন মানব কল্যাণী মুখী পথ। তিনি ছিলেন নিজের সময়ের সেরা সুবিশিষ্ট এক বিজ্ঞানী। ক্ষমতার মোহ বা টাকার গৌরব তাকে কখনো টানেনি। তার মূল স্বপ্ন ছিল নিজের জ্ঞান ও মেধা দিয়ে মোনাকোকে বিজ্ঞানের মানচিত্রে এক এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। দিনরাত গবেষণাগারে কাটিয়ে দিতেন তিনি, নতুন নতুন উদ্ভাবনে ব্যস্ত রাখতেন তিনি। কিন্তু কিয়ান পরিবারের ওপর লেগে থাকা নিয়তির অভিশাপ যেন পিছু ছাড়ল না। খুব অল্প বয়সেই অকালে ঝরে যেতে হলো দূরদর্শী এই মহান বিজ্ঞানীকে। তবে তার পিছে রয়ে গিয়েছিল গভীর কোনো রহস্য, যা আজ পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি। ডিসেম্বরের শেষের দিকে, ক্যালেন্ডারের পাতা 28 তারিখ। আজ এক বিশেষ দিন। শান্ত বিকেলে শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক বইমেলা। বসন্তের হালকা হাওয়া বইছে, বইয়ের পাতায় চেনা গন্ধ ভেসে বেড়াচ্ছে চারপাশ। মেলার চত্বরে আজ পা রাখা যেন জায়গায় অবশিষ্ট নেই। বিশেষ করে তরুণ তরুণীদের ভিড়ে পুরো মেলা প্রাঙ্গণ এক উৎসবভরা উৎসবের রূপ নিয়েছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে বইপ্রেমীরা ছুটে এসেছেন আজ এখানে। সবার গন্তব্য মেলার সদ্য প্রকাশিত একটি বিশেষ নতুন বই। সেই বইটি সংগ্রহ করার জন্য তরুণীদের আকুলতা আর উন্মাদনা দেখার মতো। স্টলগুলোর সামনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সারি। কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন শুধু সেই কাঙ্ক্ষিত বইটি নিজের হাতে ছোঁয়া পাওয়ার জন্য। স্টলের ওপরে ঝুলছে কালচে লাল হরফে লেখা এক অদ্ভুত শিরোনাম, স্টাডিজ চ্যাপ্টার 66। বইটির মলাটে আঁকা এক রক্তিম সূর্যাস্তের ছায়া, আর তার নিচে এক অবয়ব যার একাংশ অন্ধকার গ্রাম, অন্য অংশে ফুটে আছে তীব্র কোনো বিষাদ। বইপ্রেমীদের, বিশেষ করে তরুণীদের দীর্ঘ সারির মেলার সীমানায় ছাড়িয়েছে, বইয়ের রাস্তা ছুঁয়েছে। প্রতিটি চেহারায় অধীর প্রতীক্ষা, যেন এক রহস্যময় দর্পণে নিজেদের অচেনা অনুভূতিগুলোকে খুঁজে পাওয়ার আকুলতা। শাড়ির একদম সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতে তখন কাঙ্ক্ষিত বইটি তুলে দেয়া হলো। সে যেন এক অলৌকিক ধন হাতে পেল। কাপা আঙ্গুল মলাট উল্টাতেই চোখের সামনে ভেসে উঠল পাঠকদের সবচেয়ে বহুল আলোচিত বই সম্পর্কিত বার্তাটুকু। সে হাসে, সে মারে, সে লেখে। আশ্চর্যের বিষয় হলেও সত্য, আজ পর্যন্ত এই বইটির লেখকের আসল পরিচয় কারোরই জানা নেই। বইটির লেখকের নাম উল্লেখ করা তো দূরের কথা, সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো যে প্রতিষ্ঠান থেকে বইটি প্রকাশিত হয়েছে সেই প্রকাশক নিজেও জানে না এর লেখক আসলে কে। এখন পর্যন্ত বইটি মোট 66টি অধ্যায় প্রকাশিত হয়েছে। বইটির গল্প বা বিষয়বস্তু অত্যন্ত শিহরণ জাগানো। একজন খুনি তার নিজের সংগঠিত খুনগুলোর বিস্তারিত বর্ণনা অত্যন্ত নিখুঁতভাবে এই বইয়ে ফুটিয়ে তোলে। আর প্রতিটি খুনেই সে করেছে একদম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্যাটার্নে, যা প্রতিটি অধ্যায় একে একে তুলে ধরা হয়েছে। অথচ এসব কিছু জানার পরেও এই বইটি নিয়ে তরুণ তরুণীদের মধ্যে আলাদাই যেন একটা উত্তেজনা বিরাজমান। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক একটু বেশিই থাকে, যা এই বইটিই প্রমাণ। বিকেলের আলো তখন আস্তে আস্তে কমে আসছে। ঠিক তখনই এলিজা আর পারিজা দোকান থেকে বের হয়, রাস্তার দিকে হাঁটা শুরু করলো। সারাদিন গ্রোসারি শপে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে তারা ভীষণ ক্লান্ত। বিশেষ করে এলিজার চেহারা আজ একটু বেশিই মলিন দেখাচ্ছে। মাত্র 2 মাস হলো তারা এই সেলস গার্লের চাকরিটা নিয়েছে। সামনের মাসে নতুন বছর শুরু হতে যাচ্ছে, কিন্তু দুজনেরই মন ভালো নেই, কারণ আশ্রম থেকে তাদের থাকার সময় শেষ হয়ে এসেছে। এখন যে কোনো মূল্যে তাদের থাকার জন্য একটি নতুন বাসা খুঁজতে হবে।
দুজনেই কিছুদিন আগে একসাথে এইচএসসি পরীক্ষা শেষ করেছে, কিন্তু এখনো কোনো বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারেনি। খুব শীঘ্রই কোচিং আর ভর্তির কাজ শুরু হয়ে যাবে। এলিজার ইচ্ছে যে কোনো একটি ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, আর পারিজা একটু ভিন্ন চিন্তা করেছে। তার প্রবল ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া। পড়াশোনা আর ভবিষ্যতে হাজারো ভাবনার মধ্যেও এই মুহূর্তে বাসা খোঁজাটাই তাদের সবচেয়ে বড় চিন্তা। হাতে সময় বলতে গেলে একেবারেই নেই। আশ্রমের এক বড় আপু তাদের পরামর্শ দিয়েছে, কাছেই একটা জায়গায় নাকি বেশ কম খরচে ছোট্ট একটা রুমের বাসা পাওয়া যায়। সেই পথ ধরেই তারা এখন বাসাটা দেখতে যাচ্ছে। হাঁটার সময় পারিজা এক মুহূর্তের জন্য এলিজার হাত ছাড়েনি। বয়সে তারা দুজন সমবয়সী হলেও পারিজার ভেতরে এক ধরনের দায়িত্ববোধ কাজ করে। সে বেশ শান্ত আর বুদ্ধিমতী। এলিজাকে সে নিজের ছোট বোনের মতো আগলে রাখে সব সময়। অন্যদিকে এলিজা স্বভাবগতভাবেই একটু চুপচাপ আর গম্ভীর ধাঁচের মানুষ। তাদের এই দুই ভিন্ন স্বভাবের কারণেই হয়তো 4 বছর ধরে তাদের এই সম্পর্কটা এত সুন্দরভাবে টিকে আছে। দুজনে সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে যত কষ্টই হোক না কেন তারা একসাথেই থাকবে। কথা বলতে বলতে এলিজা তার মনের এক পুরনো স্বপ্নের কথা পারিজাকে বলল। ছোটবেলা থেকেই তার খুব ইচ্ছে নিজের একটা ছোট্ট কেকের দোকান বা বেকারি দেয়া, কিন্তু তাদের বর্তমান আর্থিক অবস্থার কথা চিন্তা করলে এটা এখন একেবারেই রূপকথার মতো শোনায়। তাও এলিজা মনে মনে নিজেকে কথা দিয়ে রেখেছে, একদিন না একদিন সে তার এই স্বপ্ন পূরণ করবেই। গল্প করতে করতেই তারা কাঙ্ক্ষিত সেই বাড়ির সামনে এসে পৌঁছালো। বাড়িটি বেশ পুরনো আমলের তৈরি, দোতলা বিল্ডিং। বাড়ির মালিক পরিবার নিয়ে দোতলায় থাকেন, আর নিচতলার জায়গায় ছোট্ট ছোট্ট রুম বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। এলিজা আর পারিজা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিয়ে মালিকের ঘরের দরজায় কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একটি ছেলে এসে দরজা খুলে দিল। চেহারা দেখে মনে হলো সে বাড়ির মালিকের ছেলে। দরজার সামনে দুজন অপরিচিত মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, জি বলুন, কাকে চান? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। পারিজা খুব শান্ত বিনীত গলায় বলল, আসলে আমরা নিচে একটা বাসা ভাড়া নেয়ার বিষয়ে কথা বলতে এসেছি। আপনার মা কি ঘরে আছেন? থাকলে একটু দেখে দেয়া যাবে? ছেলেটা একটু অনুশোচনার সুর তুলে বলল, উনি তো এখন বাড়িতে নেই, একটা কাজে বাইরে গেছেন। আপনারা যদি পারেন কাল সকালে একবার আসেন। এলিজা সাথে সাথেই প্রশ্ন করলো, সকালে ঠিক কতটার দিকে এলে ভালো হয়? কারণ আমাদের আবার 9টার মধ্যে কাজে যেতে হবে। ছেলেটা একটু ভেবে নিয়ে উত্তর দিল, তাহলে আপনারা সকাল 7:30 থেকে 8টার মধ্যে চলে আসুন। পারিজা ধন্যবাদ জানিয়ে এলিজাকে সাথে নিয়ে আবার নিচে নেমে এলো, কিন্তু বাড়ি থেকে বের হয়ে আশ্রমের দিকে হাঁটা শুরু করতেই এলিজার চোখ দুটি মন খারাপে ছলছল করে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আর মাত্র 3 দিন সময় আছে হাতে। এর মধ্যে যদি আমরা থাকার জায়গার ব্যবস্থা করতে না পারি তাহলে কি হবে পারিজা? পারিজা শক্ত করে এলিজার হাত চেপে ধরে অভয় দিয়ে বলল, তুই একদম মন খারাপ করিস না, দেখিস কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। এলিজা আর কথা বাড়ালো না, শুধু আলতো করে মাথা নাড়ল। দুজনে আবার চুপচাপ হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর করিমের চায়ের দোকানের সামনে আসতেই তাদের মন আবার বিষিয়ে উঠল। দোকানের সামনে কিছু বখাটে ছেলে আড্ডা দিচ্ছিল। এলিজা আর পারিজাকে দেখেই তাদের চোখগুলোতে এক ধরনের কুৎসিত ভাব ফুটে উঠল। এই করিমের দোকানের সামনে জাবেদ আর তার দলবল প্রতিদিন ক্যারাম খেলে আর রাস্তায় আসা যাওয়া করা মেয়েগুলোর উদ্দেশ্যে বাজে মন্তব্য করে। এলাকার সবাই ওদের ওপর চরম বিরক্ত, কিন্তু কেউ কিছু ভয়ে বলে না, কারণ এদের পেছনে স্থায়ী এমপির ক্ষমতা কাজ করে। এলিজা আর পারিজা নিজেদের ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে মাথা নিচু করে পার হয়ে যাওয়ার চেষ্টা করছিল রাস্তাটুকু, কিন্তু বখাটেদের একজন তখন আরেকজনকে ইশারা করে একদম প্রকাশ্য অশ্লীল কথা বলে উঠল, দোস্ত দেখ, মালটা কিন্তু দারুণ। পাশের ছেলেটা নিজের ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে হেসে বলল, একটু চেখে দেখলে কিন্তু মন্দ হয় না, কি বলিস তোরা? কথাগুলো শুনে বাকি বখাটেরা একসাথে বিকট শব্দে হেসে উঠল। পারিজা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এলিজাকে টেনে দ্রুত সে জায়গা পার হয়ে গেল। তারা জানে তাদের সাথে তর্ক করতে যাওয়া মানে
নিজের পায়ে নিজে কুড়াল মারা, অন্যায়ের প্রতিবাদ করার মতো শক্তি বা ক্ষমতা এই মুহূর্তে তাদের নেই। অগত্য কষ্টটা চেপে রেখে তারা মনের ভেতরে সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখলো, যে বা যারা নারীদের মর্যাদা দিতে জানে না, একদিন না একদিন সৃষ্টিকর্তা ঠিকই তাদের বিচার করবেন। এই সান্ত্বনা নিয়ে তারা হেঁটে চলল। আশ্রমে পৌঁছাতে পৌঁছাতে প্রায় মাগরিবের আজান পড়ে গেল। গেটের সামনে এসে দেখে দরজায় তালা মারা হয়ে গেছে। তারা সামান্য দেরি করে ফেলেছে। আজানের স্পষ্ট শব্দ বাতাসে ভেসে আসছে। এলিজার উপায় না দেখে ভেতরের একটি ছোট বাচ্চাকে ডেকে সিকিউরিটি গার্ডকে খবর দিল। দারোয়ান এসে দরজা খুলল বটে, তবে দেরিতে আসার জন্য দুজনকে বেশ 2-4টে কড়া কথা শুনিয়ে দিল। সব কথা চুপচাপ শুনে তারা নিজেদের রুমে ঢুকলো। এলিজা হাতের ব্যাগটা পড়ার টেবিলের ওপরে রাখলো, আর পারিজা দরজায় খিল আটকে দিয়ে বিছানায় গিয়ে বসলো। এবার অজু করে নামাজ পড়ার সময়। এলিজা রুমের এক কোণে থাকা আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় সে নিজের চোখের দিকে তাকালো। সেখানে দুটি কুচকুচে কালো চোখের মণি দেখা যাচ্ছে, কিন্তু এলিজা ধীরে ধীরে আঙ্গুল দিয়ে তার চোখের লেন্স দুটি খুলে ফেললো। লেন্স সরাতেই আয়নায় ভেসে উঠল তার আসল দুটি চোখ, যেগুলো গাঢ় লাল রঙের। এই লাল চোখ দুটোই এলিজার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই চোখের কারণেই সে নিজেকে সব সময় মানুষের কাছ থেকে আলাদা করে রাখে। শৈশব থেকেই তার এই অদ্ভুত চোখের রং দেখে মানুষ ভয় পেয়ে এসেছে, তাকে অপয়া মনে করেছে। এমনকি ঘরের অন্ধকারে এই লাল চোখ জোড়া প্যাঁচার চোখের মতো জ্বলজ্বল করে ওঠে, যা দেখলে এলিজার নিজেই মাঝে মাঝে শিউরে ওঠে। সে নিজেই এই চোখ দুটোকে ভীষণভাবে ঘৃণা করে, ভাবে তার মতো হতভাগ্য আর কেউ নেই। পুরো পৃথিবীতে কেবল পারিজাই এই লাল চোখের গোপন রহস্যটা জানে। আশ্রমের অন্য সবাই এতদিন তাকে সাধারণ কালো চোখের মেয়ে বলেই জেনে এসেছে।